কি কি পরিবর্তন ফিল করেছো এই তিনটে ধরো মিডিয়ামে কাজ করতে গিয়ে? তিনটে মিডিয়াম যে অডিয়েন্সকে কেটার করে, যেহেতু এটা কমার্শিয়াল মিডিয়াম এবং এখান থেকে অর্থ লগ্নি থাকে এবং সে অর্থটা ফেরত পাওয়ার ব্যাপার থাকে, সেইটা কিন্তু দর্শক নির্ভর পুরোটাই। যে সে সময় ওনারা যখন থিয়েটার করতেন তখনও যে ধরনের জনপ্রিয়তা পেয়েছেন নাটকে বা থিয়েটারে অভিনয় করে, ঠিক সেই জনপ্রিয়তাটাই যখন সিনেমায় অভিনয় করেছেন তখন পেয়েছেন। তাহলে তখন কি পার্থক্যটা ছিল না? তার টেকনোলজি আসার ফলে মানুষের কাছে সবকিছু সহজলভ্য হয়ে গেছে। এই সহজলভ্যতা যে কোনো জিনিসকে লঘু করে দেয়, অর্থাৎ যে কোনো ব্যাপারের কোয়ালিটিকে ডিক্রিজ করবেই, এটা খুব নর্মাল একটা প্রসেস। একজন আর্টিস্টের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটিও থাকা উচিত। আমরা সবাইকে একটা দেবতা স্থানে বসিয়ে দিতে চাই, যে যাকে আমার ভালো লাগে আমি দেখতে চাই যে সে আমার দেবতা যেন হয়, সে রক্তমাংসের যেন না থাকে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন আধুনিক হওয়ার জন্য লড়াই করেছেন, আজ রবীন্দ্রনাথকে বেঁধে দেওয়া হয় 4টে নিয়মে। বিভিন্ন ক্ষেত্রে, সেটা স্পোর্টসে হতে পারে, সেটা অভিনয় হতে পারে। অনেকেই আজকাল রাজনীতিতে আসছেন, এটা নিয়ে তুমি কি বলবে? যারা রাজনীতিতে আসছেন তারা বিভিন্ন, কেউ পরিস্থিতির শিকার হয়ে এসছেন, কেউ নিজস্ব ব্যক্তিগত তাগিদে এসছেন, কেউ মুনাফা লুটতে এসছেন। খুব কম অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা রাজনীতি করবেন বলে রাজনীতিতে এসছেন, এবং সেটা দেখলেই বোঝা যায় যে তারা কিন্তু আর সেই সিনেমা টিনেমা আর তেমন করেন না, তারা কিন্তু ফুল ফোকাস ওই রাজনীতিতেই রেখেছেন। আচ্ছা, তুমি টেলিভিশন, ডিজিটাল, তারপরে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, সব অ্যাক্রস মোটামুটি আমি বলতে পারি সব মিডিয়ামে কাজ করেছো। কি কি পরিবর্তন ফিল করেছো এই তিনটে ধরো মিডিয়ামে কাজ করতে গিয়ে? কোনোটার থেকে কি কোনোটা আলাদা? দেখো, টেলিভিশনের পরিবর্তনটা আমি বলতে পারবো। আচ্ছা, মানে তিনটের মধ্যে কি কি আলাদা রয়েছে? হ্যাঁ, একদম আলাদা। কারণ তিনটে মিডিয়াম যে অডিয়েন্সকে কেটার করে, যেহেতু এটা কমার্শিয়াল মিডিয়াম এবং এখান থেকে অর্থ লগ্নি থাকে এবং সে অর্থটা ফেরত পাওয়ার ব্যাপার থাকে, সেইটা কিন্তু দর্শক নির্ভর পুরোটাই। আচ্ছা। দর্শকদের চাহিদার উপর নির্ভর করে কিন্তু, ধরো আজকে যখন টেলিভিশনে গানের ওপারে হচ্ছে, সেটা লোকে যতই প্রশংসা করুক এবং সেই প্রশংসা শুনে আরো 10টা লোক যতই বলুক আহা হ্যাঁ দেখলাম, আসলে তারা দেখেনি। তারা জাস্ট প্রশংসা করতে হয় এবং ঋতুপর্ণ ঘোষের কাজকে প্রশংসা করলে বোধহয় এলিট হওয়া যাবে, সেই জন্য প্রশংসাটা করছে। সুতরাং গানের ওপারে যদি নাম্বারস দিত, তাহলে ওরকম আরো 10টা গানের ওপারে টেলিভিশনের লোকজনরাই বানাতো। ঠিক। তো অডিয়েন্সের যেটা রিকোয়ারমেন্ট এবং অডিয়েন্সের অরিজিনাল রিকোয়ারমেন্ট, মানে সোশ্যাল মিডিয়ার রিকোয়ারমেন্ট নয়, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার একটা আলাদা রিয়ালিটি রয়েছে, আর বাস্তব প্র্যাকটিক্যাল ফিল্ডের একটা আলাদা রিয়ালিটি রয়েছে। সেইটা যদি হতো, আমার মনে হয় টেলিভিশনও এই ধরনের সিরিয়াল বানাতো, এবং এই যে বিভিন্ন দর্শক বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদেরও দেখি যে টেলিভিশনকে গালিগালাজ দিচ্ছে রিগ্রেসিভ কন্টেন্ট নিয়ে, রিগ্রেসিভ বিষয় নিয়ে। আমি বারবার করে বিভিন্ন জায়গায় বলেছি এবং আগামী দিনে যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো, আমরা যেরকম আমাদের সিনেমা সেরকম, আমাদের মন্ত্রী সেরকম, আমাদের সবাই সেরকম, কারণ এটা সবাই আমাদের বাড়ির লোক। আমাদের সুপারস্টার সেরকম, আমরা তাদেরকে গালিগালাজ করতে পারি না, কারণ আমরাই তাদেরকে ওই পজিশনটা দিয়েছি। আমাদের মেজরিটি, আমরা মানে আমি তুমি মিলে মেজরিটি নয়। এই গোটা এই কলকাতা শহরটা পশ্চিমবাংলা নয়, এই পশ্চিম বাংলাটা পশ্চিমবাংলা, হ্যাঁ, এবং তার সংখ্যা কলকাতার থেকে অনেক বেশি মানুষ সেখানে রয়েছে। সুতরাং আমরা যাদেরকে যা বলছি কিংবা যা বানানো হচ্ছে সেটা কিন্তু আমরাই তৈরি করেছি। সুতরাং টেলিভিশন ওয়েব সিরিজের ক্ষেত্রে এখন বাংলায় যে ওয়েব সিরিজ হয় সেগুলো আমি খুব একটা দেখেছি বলে মনে পড়ে না। এখন যেগুলো হয় বাংলা ওয়েব সিরিজে, আগে শুরুতে আমি যখন বানিয়েছিলাম, যখন হতো তখন একটা সিনেমাটিক ল্যাঙ্গুয়েজে বানানোর চেষ্টা করা হতো, কিন্তু এখন ব্যাপারটা কম বাজেটে কি করে টেলিভিশন ফরম্যাটটাকে ফলো করে শুট করা যাবে, আমি সেটা শুনতে পাই আর কি পরিচিতদের কাছে, যে কম দিনে কি করে শুট হবে, যেটা আগে ওয়েব সিরিজে ছিল না। ওয়েব সিরিজে লম্বা সময় ধরে সিনেমার মতো করে শুট হতো, আরো বড় বাজেট নিয়ে শুট হতো, সেটা এখন উল্টো হয়ে গেছে ওয়েব সিরিজের ক্ষেত্রে। আর সিনেমার ক্ষেত্রে দেখো, অন্যদের সিনেমার ব্যাপারে বলতে পারবো না, আমি আমার সিনেমার ক্ষেত্রে একটা লম্বা সময় ধরে, প্রায় একটা ছবি বানাতে আমার 1 বছর সময় লাগে, সেটা প্রি প্রোডাকশন থেকে ফাইনালি ছবিটা রেডি করতে 8 মাস থেকে 1 বছর লাগে, যেটা আমার মনে হয় ভ্যালিড, এবং আমাদের কাছে আরো অর্থ থাকলে আমরা আরো সময় নিয়ে করতে পারতাম, আরো যত্ন নিতে পারতাম। পার্থক্য রয়েছে, ভয়ঙ্কর পার্থক্য রয়েছে। সেটা অভিনয়ের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে, কারণ তুমি আলাদা আলাদা অডিয়েন্স কেটার করছো। মানে সিনেমার ক্ষেত্রে বহু সাকসেসফুল অভিনেতা রয়েছেন যারা টেলিভিশনের সিরিয়ালে লিড করেছেন এবং সেই সিরিয়াল চলেনি এবং তাদের অভিনয় একেবারে অ্যাপ্রিসিয়েটেড হয়নি, কারণ তারা সিনেমায় যে সাটল অ্যাক্টিংটা করেন সেটা টেলিভিশনে করবার চেষ্টা করেছেন, এবং টেলিভিশনের অডিয়েন্স কিন্তু সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার কে ঠিক কে ভুল এটা বড় কথা নয়, বড় কথা সত্য কি। এক্ষেত্রে সত্য হচ্ছে টেলিভিশনের অডিয়েন্স ওই সাটল অ্যাক্টিংটা নেবেন না। টেলিভিশনের অডিয়েন্স ওই গ্যালারি শোটা চায়, লার্জার দ্যান লাইফ
বিরাট কিন্তু করে। সেখানেও তো তিনি অভিনয়ই করছেন। হ্যাঁ, কিন্তু সেই অভিনয়ের ধারাটা, যেমন ধরো স্টেজে তোমার প্রজেকশনটা, অভিনয়ের প্রজেকশনটা, সেইটা যেমন স্টেজে অনেকটা বড় রাখতে হয়, টেলিভিশনের ক্ষেত্রেও বড় রাখতে হয়, যেটাকে মেলোড্রামা বলা যায়, কোনো সময় অতি নাটকীয় বলা যেতে পারে, কিন্তু এই অতি নাটকীয়টাই অডিয়েন্স পছন্দ করে। এবার অডিয়েন্স যখন পছন্দ করে, তুমি যখন এই মিডিয়ামে কাজ করছো, তখন তোমাকে অডিয়েন্সের পছন্দটা অনুযায়ী কাজ করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা মনে হলো, কিছুদিন আগে সাবিত্রীদির সঙ্গে যখন কথা বলছিলাম একটা ইন্টারভিউতে, উনি বলছিলেন যে সে সময় ওনারা যখন থিয়েটার করতেন তখনও যে ধরনের জনপ্রিয়তা পেয়েছেন নাটকে বা থিয়েটারে অভিনয় করে, ঠিক সেই জনপ্রিয়তাটাই যখন সিনেমায় অভিনয় করেছেন তখন পেয়েছেন। তাহলে তখন কি পার্থক্যটা ছিল না? দেখো, সময়টা পুরোটা পাল্টে গেছে। এবার এই সময় পাল্টানো তো অনেকেই বলবে সময় পাল্টে গেছে, আর নতুন কি? সময় পাল্টানোর সাথে কি কি পাল্টেছে, অর্থাৎ টেকনোলজি আসার ফলে মানুষের কাছে সবকিছু সহজলভ্য হয়ে গেছে। এই সহজলভ্যতা যে কোনো জিনিসকে লঘু করে দেয়, অর্থাৎ যে কোনো ব্যাপারের কোয়ালিটিকে ডিক্রিজ করবেই, এটা খুব নর্মাল একটা প্রসেস, এটা একটা পিওর সায়েন্স। মানে আগে ধরো শনি রবিবার সিনেমা দেখানো হতো টিভিতে, দূরদর্শনে, আমাদের কাছে সিনেমার একটা মহৎ ব্যাপার ছিল এবং আমরা অধীর আগ্রহে গোটা সপ্তাহ অপেক্ষা করতাম। আরো সহজ এক্সাম্পল দিই, ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, একটা চকলেট কেনার জন্য আমরা কত বায়না করতাম, আর অজস্র চকলেট কেনার টাকা আমাদের কাছে আছে, কিন্তু আমরা কি কিনি? অর্থাৎ অপ্রতুল যে কোনো কিছুই সেটা আনন্দকে কমিয়ে দেয়। ঠিক তেমনই সাবিত্রী চট্টোপাধ্যায় যে সময়টার কথা বলছেন, সেই সময় মানুষের লাইফস্টাইল, মানুষের প্র্যাকটিস, মানুষের দর্শন সেটা সম্পূর্ণ আলাদা ছিল। ফলে সেই দর্শনটাকে আজকের দিনে এনে ফেললে, এই টেকনোলজি নির্ভর সময় এনে ফেললে, সেটা কোনোদিনই ওয়ার্ক করবে না, কারোর ক্ষেত্রেই করেনি। মানে আমি বলছি, যে কটা ইজম রয়েছে, বিভিন্ন পলিটিক্যাল ইজম গুলো, সেটা যদি এক্স্যাক্টলি এখন কপি পেস্ট কেউ করতে, সেটা কোনোদিন ওয়ার্ক করবে না, কারণ আর্থসামাজিক প্রেক্ষাপটটাই পাল্টে গেছে। একদম। আচ্ছা, তোমার কি মনে হয় একজন আর্টিস্টের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটিও থাকা উচিত? এরকম কোনো নিয়ম নেই তার। কিন্তু তিনি তো আর্টিস্ট, তাকে দর্শকরা পছন্দ করছেন, তিনি অনেক মানুষের কাছে একজন আইডল। কিন্তু তিনি তো তার আর্ট করছেন। আমি বলছি যে পিকাসোর কথাই যদি ধরি, একজন মহান আর্টিস্ট, তিনি মহিলাদের সাথে যে বর্বরচিত আচরণ করতেন, তার সাথে তো না আর্টের কোনো সম্পর্ক নেই। এরকম বহু বহু মোৎসার্ট, তার ব্যক্তিগত জীবন, চার্লি চ্যাপলিন, তার ব্যক্তিগত জীবন। আমি ভারতীয়দের কথা বলছি না, তারপর তোমার শো ব্যান করার কথা উঠবে, তাই কার ভাবাবেগে আঘাত লেগে যাবে, তাই আমি বিদেশিদের কথাই খালি বলছি। বলি কি আসে যায়, আমি যদি উত্তম কুমারের ব্যক্তিগত জীবনের কথা ধরি, তো সেখানে তার ব্যক্তিগত জীবন তার শিল্পকে কোনোভাবে ক্ষুণ্ণ করে না। আমাদের দেশের মূল সমস্যা যেটা, কিংবা দেশের মানসিকতার যেটা, দেশ মানে কিন্তু এখানে কোনো কাঁটা তার দেওয়া গণ্ডি নয়, দেশ মানে মানুষ। আমরা সবাইকে একটা দেবতা স্থানে বসিয়ে দিতে চাই, যে যাকে আমার ভালো লাগে আমি দেখতে চাই যে সে আমার দেবতা যেন হয়, সে রক্তমাংসের যেন না থাকে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন আধুনিক হওয়ার জন্য লড়াই করেছেন, আজ রবীন্দ্রনাথকে বেঁধে দেওয়া হয় 4টে নিয়মে। রবীন্দ্রনাথ সে সময় লেখাতে স্তন শব্দটা ব্যবহার করছেন বলে তাকে বলা হয় অশ্লীল, তাই আজ রবীন্দ্রনাথের গান চালিয়ে কোনো সেক্সের দৃশ্য যদি সিনেমায় শুট করা হয়, সেটাকে অশ্লীল বলে ব্যান করার দাবি উঠবে। সমস্যাটা এইখানে যে আমরা যেগুলো ব্যক্তিগতভাবে যে ট্যাবুগুলো ক্যারি করছি, আমরা চাই আমাদের দেবতাও সেই ব্যক্তিগত ট্যাবুগুলো ক্যারি করুক। দেবতা মানে আমি যেটা আইডল মনে করছি, সেইখানটাতে সমস্যা। তো তাহলে কি কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকা উচিত? আমার উচিত অনুচিতের ব্যাপার না, এটা ব্যক্তিগত চয়েস, মানুষ হিসেবে ব্যক্তিগত চয়েস তার। কারণ সে একটা আর্ট ফর্ম। ধরো একজন পেইন্টার পেইন্ট করছেন, একজন শিল্পী গান গাইছেন, তার শিল্প কিন্তু ওইখানে। এবার গান দিয়ে সে পৃথিবীকে পাল্টানোর কথা ভাবছে কিনা, লেলান ধরো গান যখন লিখছেন তখন উনি পৃথিবী পাল্টানোর স্বপ্ন দেখছেন, কিন্তু সেই পৃথিবী পাল্টাবেন না কিন্তু উনি জানেন, একদম। কিন্তু ওনার চেষ্টাটা ওদিকে। তো আমার এটা মনে হয় যে একজন শিল্পী হিসেবে সোশ্যাল রেসপন্সিবিলিটি থাক। শিল্পও তো একটা, সে হয়তো আর 5 জনের থেকে আলাদা একটা কাজ করছে, একটা অড কাজ করছে, কিন্তু যে ধরো এই প্রশ্নটা খানিকটা, একজন ডাক্তারের কি সোশ্যাল, তার চাকরির বাইরে একজন উকিলের কি সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকা উচিত? এই প্রশ্নটা ঠিক সেরকম শোনাচ্ছে। মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি তো হিউম্যান টু হিউম্যান, মানে যে ধরো ডাক্তার নয়, উকিল নয়, অভিনেতা নয়, কোনো শিল্পী নয়, তারও থাকতে পারে। যারা রাস্তায় একটা 8 ফুট বাই 10 ফুটের ঘরে থেকে নিজেরা না খেয়ে রাস্তার কুকুরদের খাওয়ান, তার সোশ্যাল রেসপন্সিবিলিটি একজন শিল্পীর থেকে যে কোনো দিন বেশি। তো সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকা বা না থাকা সেটা ব্যক্তিগত হিউম্যান বিইংটার উপর ডিপেন্ড করে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আর্টিস্ট যে আর্টটা প্র্যাকটিস করে, আর মানুষ হিসেবে তার একটা কন্ট্রাডিকশন আছে মস্ত তার ব্যক্তিগত জীবন চর্চায়। হয়তো ব্যক্তিগত জীবন চর্চার ওই কন্ট্রাডিকশনটাই তাকে তার আর্টটাকে ফর্ম শেপ করতে সাহায্য করছে। একদম, মানে এটা পুরোপুরি পার্সোনাল চয়েস বলে তুমি মনে করছো?
তবে এক্ষেত্রে যেহেতু একজন আর্টিস্ট মানে তাকে অনেক মানুষ পছন্দ করছেন, তিনি অনেক মানুষের কাছে পৌঁছচ্ছেন, তো সেখানে তিনি যদি কোনো দায়িত্ব নেন সেটা অনেকের মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে, তো সেদিক থেকে বোধহয় একটা কোথাও থাকলে তো ভালো। দেখো, আমি নিজের সিনেমা কিংবা নিজের আর্টের মধ্যে সবসময় আমি আমার পৃথিবীটাকে পুশ করতে চাই, এবং আমি চাই যে আমার সিনেমার হাত ধরে 4টে জিনিস পাল্টাক। মানে পাড়িয়ে বানানোর পর বহু মানুষ যারা কুকুরদের ভয় পেত কিংবা কুকুরদের 2টো বিস্কিট কখনো কিনে দেয়নি, তারা 2টো বিস্কিট কিনে দিয়েছে, তারা ভিডিও পাঠিয়েছে, ছবি একদম। পাঠিয়েছে। হুম, তো আমার সিনেমা বানানোর উদ্দেশ্যই এটা, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি, কেউ যদি উদ্দেশ্যটা না রেখেও এটা করে, আমি মনে করি তার শিল্প যদি উন্নত হয়, আধুনিক হয়, তাহলে সেই শিল্প সার্থক। কারণ তুমি যে বলছো যে পৌঁছে গেছে সবার কাছে, হুম, সে পৌঁছেছে কিন্তু তার ওই গানটার জন্য, একদম। তার ওই নাচটার জন্য, তার ওই অভিনয়টার জন্য। তার মানে এই নয় সে একটা এটা একটা খুব জটিল বিষয়। মানে একজন আর্টিস্টের কাজ শুধুমাত্র কারুর কাছে এন্টারটেনমেন্ট, কারুর কাছে বেঁচে থাকার রসদ, কার কাছে কিভাবে ইন্টারপ্রিট হচ্ছে, এইটা খুব বড় ব্যাপার। আহ, অনেক আর্টিস্টই শুধুমাত্র এন্টারটেনমেন্টটাই বিশ্বাস করে আর্ট ফর্মে যুক্ত হয়েছেন, তার যে আর্ট ফর্ম। হুম, হুম, আবার অনেকে কিন্তু নিজের দর্শনটাকে পৌঁছে দেওয়ার জন্য এটাতে এই কাজটা করছেন। হুম, হ্যাঁ, যেমন ঋত্বিক ঘটক বলতেন যে আমি সিনেমা দিয়ে যে ধাক্কা দিতে চাই, যদি সিনেমার থেকে কোনো শক্তিশালী মিডিয়াম পেতাম আমি লাথি মেরে চলে যেতাম। তো তার কাছে কিন্তু তার দর্শনটা কনভে হওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তার যদি মনে হতো যে সিনেমার থেকে বেশি থিয়েটার বেশি কনভে করছে কিংবা রেডিও নাটক কনভে করছে, তাহলে উনি সেটাই করতেন। ওনার মনে ছিল যে ওনার দর্শনটা পৌঁছানোর জন্য সিনেমা বেশি শক্তিশালী মিডিয়াম। কে কোন জায়গা থেকে আসছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটা খুবই ভার্সেটাইল একটা বিষয়। এবার এটার জন্য কোনো নিয়ম থাকতে পারে না, এটা আমার মনে হয়। আচ্ছা, তাহলে যারা যে সমস্ত আর্টিস্টরা রয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে, সেটা স্পোর্টসে হতে পারে, সেটা অভিনয়ে হতে পারে, অনেকেই আজকাল রাজনীতিতে আসছেন, এটা নিয়ে তুমি কি বলবে? এটা নিয়ে আমি আগেও বলেছি যে অধিকাংশ ক্ষেত্রেই তো এরা রাজনীতিতে আসছেন মূলত সুযোগ সুবিধা নেওয়ার জন্য, কেমন কিংবা নিজের যে কেরিয়ার, কাজ, কর্মগত সিকিউরিটির জন্য। যে এখন যদি আমি পলিটিক্সে শিফট করে যাই, তাহলে আমি হয়তো আমাকে আর এই কাজের চাপটা নিতে হবে না, অভিনয় পেলাম না, কারণ আনসার্টেন একটা বিষয় একজন আর্টিস্টের জীবন। তো কিংবা শিল্পীর জীবন। কিন্তু একটা কথা আমি বারবারই সবসময় বিশ্বাস করেছি, উম, অনেকেই চাকরি করে, বুঝলে তো। কেউ অভিনেতার চাকরি করে, কেউ পরিচালকের চাকরি করে, কেউ গায়কের চাকরি করে, কেউ নৃত্যশিল্পীর চাকরি করে। শিল্পীর মধ্যে খুব কম, কেমন, শিল্পী হওয়াটা একটা যাপন, এবং সেটার সাথে তার ওই শিল্প যে যেটা করেন, যিনি গান, যিনি অভিনয় করেন, তার কোনো, তার কিন্তু আর্ট ফর্মটা তার ওইটাতে নেই, তার যাপনটাতে আছে। তার যাপনের রিফ্লেকশন তার আর্ট ফর্মে পড়বে, সেটাই মানে একদম মিররিং করবে আর কি গোটা বিষয়টা। কেমন, কিভাবে মিররিং করবে এক একজনের ক্ষেত্রে একরকম, যেটা একটু আগে বলছিলাম। মানে হুম, হুম, ওখানে উনি খুব ধার্মিক বলে ধর্ম নিয়ে সিনেমা বানাচ্ছেন, ধার্মিক সিনেমা বানাচ্ছেন এমনটা নয়। নয়। ওনার ওই ধর্মের প্র্যাকটিসটা ওনাকে এমন কোনো সিনেমায় অনুবাদ করাবে যেটা আরো গোড়ার কথা বলবে, যেটা আরো ভেতরের কথা বলবে। ঠিক তেমনই যারা রাজনীতিতে আসছেন, তারা বিভিন্ন, কেউ পরিস্থিতির শিকার হয়ে এসছেন, কেউ নিজস্ব ব্যক্তিগত তাগিদে এসছেন, কেউ মুনাফা লুটতে এসছেন। খুব কম অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা রাজনীতি করবেন বলে রাজনীতিতে এসছেন, এবং সেটা দেখলেই বোঝা যায় যে তারা কিন্তু আর সেই সিনেমা টিনেমার তেমন করেন না, তারা কিন্তু ফুল ফোকাস ওই রাজনীতিতেই রেখেছেন। হুম, এবং তারা সিনেমার পার্টি হ্যানা ত্যানা এসব আর থাকেন না, হয়তো 2-1টা কালে ভদ্র সিনেমা করলেন। এরকম অভিনেতা অভিনেত্রীদের আমি চিনি পশ্চিমবঙ্গে, তারা কিন্তু ফুল ফ্লেজ রাজনীতিতেই করে। আমি মনে করি তাদের আসাটা দরকার, কারণ তাদের ব্যক্তিগত তাগিদ আছে, তারা পলিটিক্যালি অ্যাওয়্যার হয়ে, বহু মানুষ অশিক্ষিত অবস্থায় রাজনীতি জয়েন করেছে, কিন্তু আবার বহু মানুষ এরকমও রয়েছে যে রাজনীতি জয়েন করার পর, একটা পজিশনে পৌঁছানোর পর তারা নিজেকে শিক্ষিত করেছে। আমি তাদের পক্ষে আর কি। বাহ, দারুণ করে বললে এটা। আচ্ছা, সব থেকে পাওয়ারফুল লেসন তোমাকে এই ইন্ডাস্ট্রি কি দিয়েছে, কি শিখেছো? ইন্ডাস্ট্রি আমি আলাদা করে কিছু শিখিয়েছে এমনটা নয়, জীবন শিখিয়েছে। আহ, জীবন যেটা সব থেকে বড় শিখিয়েছে সেটা হচ্ছে যে নিয়ম বলে কিছু হয় না। নিয়ম এবং ক্ষমতা, এই দুটোই আমাদের মাথার তৈরি জিনিস। আমরা এটাকে নিয়ম ভাবছি কারণ আমাদের আশেপাশের 4টে লোক এটাকে নিয়ম বলছে। আমরা অমুককে তমুক বলে ডাকছি, সুপারস্টার, মেগাস্টার, হোয়াট এভার, যা স্টার বলে ডাকছি, কারণ সেখানে আশেপাশের 10টা লোক বলছে। এই যে শিপ সিনড্রোম, যে একটা ভেড়া ডাকছে বাকি ভেড়ারাও ডাকছে, এইটা আসলে এক্সিস্ট করে না। আমরা যে রিয়ালিটিটা দেখতে চাই সেটাই রিয়ালিটি। আসলে যে রিয়ালিটিটা ক্রিয়েট করা হচ্ছে আমার আশেপাশে, সেটাই হয়তো পাশের পাড়ায় গেলে আর রিয়ালিটি নয়। এইটা আমাকে মস্ত করে শিখিয়েছে জীবন। ইন্ডাস্ট্রি আলাদা করে কিছু শিখিয়েছে এমনটা নয়, কিন্তু ইন্ডাস্ট্রির এই মানুষগুলো যাদেরকে আমরা দূর থেকে দেখেছি হুম, হুম, ছোটবেলায়, অনেক সিনিয়ররা রয়েছেন,
আবার যাদেরকে আমি এখন দেখেছি আমার সাথে সমসাময়িক কিংবা তার পরবর্তীতে, তারা প্রত্যেকে খুবই রক্ত মাংসের সাধারণ মানুষ, এদের একটা এক্সট্রা হাত নেই, বিশ্বাস করো, একটা এক্সট্রা পা নেই। তারা যে ইউটোপিয়াটায় বাস করতে চান, তারা সেই ইউটোপিয়াতেই বাস করেন। আমরা প্রত্যেকে নিজস্ব বুদবুদে বাস করি। এই বুদবুদটা ফাটালে বোঝা যায় যে আর একটা বড় বুদবুদ আছে, সেটা ফাটালে আবার আর একটা বড় বুদবুদ আছে, এইটা চলতে থাকে। এবার যার বুদবুদটা যতটা বড় সে ততটা বেশি দেখতে পায়, কিন্তু এইখানে কোনো রুল নেই যে কার কোন বুদবুদটা হওয়া উচিত। আচ্ছা, অনেকদিন ধরে তুমি গল্পে বলছিলে 16 বছর হয়ে গেল কাজ করছো এই ইন্ডাস্ট্রিতে। যেমন সিনেমা বানিয়েছো, তেমন অভিনয় করেছো, সেটা দুটো মাধ্যমেই করেছো, 3টে মাধ্যমেই করেছো। এখন কি কাজ করছো, মানে এখন কি কি নিয়ে কাজ করছো? আমার কাছে যদি যথেষ্ট অর্থ থাকতো তাহলে, কিংবা আমার বাবার যদি যথেষ্ট অর্থ থাকতো, মানে যে কারোর হলেই হলো, অর্থটা তো কোনো ব্যাপারই নয়, কারোর একটা হতে হবে, তাহলে আমি গোটা পৃথিবী ঘুরে বেড়াতাম সব সময়। আমি যাযাবর শব্দটা খুব মানে অনেক বড় শব্দ, আমি যাযাবর তো হতে পারবো না, তবে পৃথিবী ঘোরা এবং বিভিন্ন কালচারের সাথে পরিচিত হওয়া, বই পড়া, বিভিন্ন দেশের সিনেমা দেখা, এই করে আমি বাকি জীবন কাটিয়ে দিতে পারি, একটাও সিনেমা না বানিয়ে। বানালাম হয়তো, কাউকে দেখালাম না, নিজেই দেখলাম, লিখলাম হয়তো, নিজেই পড়লাম, কাউকে পড়ালাম না, সেটা করে কাটিয়ে দিতে পারতাম। লাস্ট 3-4 মাস তো আমি বই পড়ছি আর সিনেমা দেখছি। আমার টেলিভিশন শোটা শেষ হওয়ার পর একটা ছবি করার কথা হচ্ছিল, প্রি প্রোডাকশন প্রাথমিক পর্যায়ে ছিল, তারপরে প্রযোজক আচমকা একজন সুপারস্টারকে নেওয়ার বায়না করেন, আমি ছবিটা বন্ধ করে দিই। তো লাস্ট 3 মাস আমি শুধু পড়াশোনা করেছি আর সিনেমা দেখেছি, আর এখন জিম যাচ্ছে, ওয়েট কমাচ্ছি, ওয়েট কমাচ্ছি। আচ্ছা, এরকম বায়নাও আসে নাকি? হ্যাঁ, সব ছবিতেই আসে এবং অধিকাংশরাই তাতে রাজি হয়ে যান, কারণ তাহলে ছবিটা হবে। আমি কম্প্রোমাইজ করিনি কখনো ছবিতে, এটা বলা ভুল, কিন্তু আমি যে কম্প্রোমাইজটা করেছি সেটা সিনেমার স্বার্থকে ক্ষুণ্ণ না করে, অর্থাৎ সিনেমার স্বার্থ অক্ষুণ্ণ থাকবে, কারুর যদি কিছু আনন্দ হয় সেটা সে করুক, কিন্তু সিনেমার স্বার্থকে অক্ষুণ্ণ করে কোনো কম্প্রোমাইজ আমি করবো না, সেখানে ছবি হোক বা না হোক। বাহ। আচ্ছা, এমন একটা বই বা এমন একটা সিনেমা যেটা তোমার চিন্তাধারাকে পুরোপুরি পাল্টে দিয়েছে, সেরকম কোনো বই পড়েছো? 1984 জর্জ অরওয়েলের। কিরকম? এই আশেপাশে যা দেখছি 1984 একটা ডিস্টোপিয়ান, এই যে বিগ ব্রাদার, যে মানে বিগ বস টেলিভিশন শোটা, এটা বিগ ব্রাদার কনসেপ্টটা ওখান থেকেই। 1984 পড়ার আগে আমি কলকাতা 712 বলে একটা গল্প লিখেছিলাম, কোথাও পাবলিশ করিনি আমি গল্প, আমি নিজের সিনেমার জন্য ব্যবহার করার জন্য। ডিস্টোপিয়ান একটা পৃথিবী। তারপর আমি 1984 এর কথা জানি, যেখানে সবাইকেই ক্যামেরা ওয়াচ করছে, তার ব্যক্তিগত বাথরুমেও আর কি। তো 1984 মূলত সেইটার ওপর বেস করা। পরবর্তীতে আমি উপন্যাসটা পড়ি এবং সেটা পড়ার পর আমি রিয়েলাইজ করি আমরা বর্তমানে যে পলিটিক্যাল, সোশিও পলিটিক্যাল, গোটা পৃথিবী জুড়ে, ভারতবর্ষ তো বটেই, সোশিও পলিটিক্যাল অবস্থায় বাস করছি, যে মোবাইলগুলো একটা করে ডিভাইস যেটা আমাদেরকে মনিটর করছে প্রত্যেক মুহূর্তে, আমাদের শব্দগুলো শুনে আমাদের বিজ্ঞাপন পাঠাচ্ছে। আমার মনে হয় 1984 সেটাকে একদম প্রপারলি রিফ্লেক্ট করে। মানে যে কোনো ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন, তার কাজ এটাই। এটা জর্জ অরওয়েল লিখেছিলেন 1949 সালে, এবং আমি অবাক হয়ে যাই যে 1949 সালে দাঁড়িয়ে 2025-এর পৃথিবীকে এক্স্যাক্টলি যা যা ঘটছে সেইটা কি করে ব্যাখ্যা করা সম্ভব হলো আমি জানি না। আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে আরো স্পষ্ট হবে। ধরো একটা ঘরে আমি আর তুমি আছি, আর উনি রয়েছেন, ক্যামেরার উপরে যে দাদা রয়েছেন, আমরা তিনজন একটা ঘরে আছি। আমি ঘরে বসে আমরা ডিসাইড করলাম যে তুমি ঘরের মধ্যে উড়েছো ডানা মেলে, কেমন? তুমি বললে হ্যাঁ আমি উড়েছি, আমি বললাম হ্যাঁ তুমি উড়েছো, উনিও বললেন হ্যাঁ উনি উড়েছেন, তোমার আর ওড়ার প্রয়োজন নেই, ওটাই সত্যি। তো এই পৃথিবীতে তো আমরা বাস করছি, এটা উনি তখন লিখে যাচ্ছেন। এই যে ভয়ঙ্কর সত্যিটা, সেইটা আমাকে ভীষণ রকম ভাবে আমার ধারণা, আমার মনোজগতে একটা পরিবর্তন এনেছে। আমি কি পরবর্তীতে সিনেমা বানাবো সেক্ষেত্রে। কিন্তু এই যে ধরো তুমি এত সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝালে, এটা খুব অ্যালার্মিং নয়? এই যে ধরো প্রত্যেক মুহূর্তে আমাদেরকে কোথাও একটা নোটিস করা হচ্ছে, মানে অলওয়েজ তুমি কারো একটা লেন্সে রয়েছো, এটা কি অ্যালার্মিং তোমার মনে হয়? অফকোর্স অ্যালার্মিং। আমাদের যে এই মুহূর্তে স্ট্রাকচারে রয়েছি তাতে, আমি রিসেন্টলি একটা একো বলে ছবি দেখলাম, কলকাতায় 2টো হলে রিলিজ করেছিল, মালায়ালাম ছবি। তার বক্তব্য কিছু কুকুর নিয়ে, কুকুরও ওখানে ভূমিকা আছে। ছবিটার বক্তব্য ছিল যে প্রোটেকশন আসলে প্রোটেকশনের নামে রেস্ট্রিকশন। কেমন? আমরা যেটাকে প্রোটেকশন বলছি, যে তুমি ঘরটার বাইরে যেও না, তোমার বিপদ হবে, লক্ষণ গন্ডি আর কি। কেমন? আসলে কি আমি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি না তোমাকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করছি? সেইটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, যে আজকে শুনছিলাম কোথায় জানি না, সত্যি মিথ্যে অবশ্য, কাগজে দেখছিলাম আর কি, যে পর্ন সাইটে নাকি এখন দেখতে হলে, পর্ন দেখতে হলে এখন নাকি আধার কার্ড লাগবে। এটাই তো প্রোটেকশনের নামে রেস্ট্রিকশন। আমার সবসময় মনে হয় যে আমরা যেটাতে আছি
সেটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন এবং ভয়ের সিচুয়েশন, কারণ সত্য বলে কিছু নেই এখানে। কোনটা সত্য আর মিথ্যে সেটাকে গুলিয়ে দেওয়া হয়েছে। একজন আর্টিস্ট হিসেবে আমার কাজ সেইটাকে রিফ্লেক্ট করানো আমার কাজে। হুম হুম এবং যারা রয়েছেন, কারণ আমি তো পরিবর্তন আনতে পারবো না, আমি পলিটিক্যাল ফিগার নই, আমি এমন কেউ নই যে গোটা সিস্টেমটার কন্ট্রোলের মাথার মধ্যে একজন বসে থাকা কেউ। নিশ্চয়ই সেখানেও লোক আছেন যারা পরিবর্তন চাইছেন, কিন্তু মেজরিটি যেটা চাইবে সেটাই হবে। মেজরিটি যদি চায় থার্ড ওয়ার্ল্ড ওয়ার হোক তাহলে তাই হবে, আমরা কিছু করতে পারবো না। কিন্তু একজন আর্টিস্ট হিসেবে আমার কাজ সেটা অনুবাদ করে যাওয়া, সেটা আমার সিনেমা হোক, আমার লেখা হোক, তাতে যেন আমি বলে যেতে পারি, সেটা খুব ইম্পর্ট্যান্ট। আজকে নাসিকে 1700 গাছ কাটা হবে, এটা মুম্বাই সরকার ব্যবস্থা করেছেন। সেখানে নরওয়েতে গাছ কাটা এখন ক্রিমিনাল অফেন্স। তো মাথায় রাখতে হবে পৃথিবীর দুটো প্রান্তের দুটো দেশেই অবস্থান, এটা শিল্পী হিসেবে আমি অনুবাদ করে যেতে হবে, এটাই আমার কাজ। আমি নাসিকে গাছ কাটা আটকাতে পারবো না, আমি নরওয়েতে গিয়ে থাকতে পারবো, মানে আমার সে যোগ্যতা নেই, কিন্তু আমাকে এটা অনুবাদ করে যেতে হবে, সেইটা আমার কাজ। বাহ। আচ্ছা, এমন কোনো একজন পরিচালক যার সাথে তুমি কোলাবোরেট করে কাজ করার স্বপ্ন দেখো? তিনি মারা গেছেন, আমি তাকে অ্যাসিস্ট করতে চাইতাম, কিংবা তার ফ্লোরে যদি স্পট বয় হওয়া যেত আমি হয়ে যেতাম। তার নাম স্ট্যানলি কুব্রিক, এবং আমার মনে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিচালক তিনি। আমি বহু পরিচালকের ছবি দেখেছি এবং আমার অনেক প্রিয় পরিচালক আছেন, কিন্তু স্ট্যানলি কুব্রিকের সিনেমা আমাকে বরাবরই বিশ্বাস করিয়েছে যে সিনেমা একটা ইমাজিনেশনের একটা লিমিটলেস, মানে যে কোনো আর্ট ফর্মই অ্যাকচুয়ালি হুম হুম একটা সীমানাহীন, মানে ভগবানের মতো। ভগবানকে যদি নিরাকার হিসেবে ধরা হয়, তেমন আর্ট ফর্মটাও নিরাকার, সেটা আমার স্ট্যানলি কুব্রিক শিখিয়েছে ওনার সিনেমা দিয়ে। ওকে, বাট তিনি এখন নেই তো, হুম। সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। স্বপ্নই থেকে যাক, আমার মনে হয় আমি, এটা একটা ঘটনা, সেটা হচ্ছে আমি শিল্পী হিসেবে যাদেরকে পছন্দ করেছি হুম। কখনো তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করিনি, কারণ আমি চাইনি যে তার যে ইমেজটা আমার মাথার মধ্যে তৈরি হয়ে আছে, সামনে গিয়ে যদি সেটা ভেঙে যায়। দেখে একটা কুৎসিত মানুষ, এরকম বহুবার ঘটেওছে যে কোনো এক বাঙালি পরিচালক যার ছবি দেখে আমার ভালো লেগেছে, বা সামনে গিয়ে আলাপ করতে গিয়ে দেখেছে কুৎসিত মানুষ, তো তার ইমেজটা ভেঙে গেছে। তো আমি সেটা চাই না স্ট্যানলি কুব্রিকের ক্ষেত্রে ঘটুক। হয়তো ঘটবে না, বাট আমি বলছি আর কি। একদম। এমন কোনো একটা চরিত্র যেটা ফিকশনাল হতে পারে বা যেটা রিয়েল কোনো চরিত্র হতে পারে, যেটা তুমি পোর্ট্রেট করতে চাইবে? অস্কার শিন্ডলার, শিন্ডলার লিস্ট বলে একটা উপন্যাস রয়েছে, যেটাতে স্পিলবার্গ পরে ছবিও বানান। তো অস্কার শিন্ডলারের চরিত্রটা আমি প্লে করতে চাইবো কখনো যদি সুযোগ হয়। বাহ। অনেক চরিত্রই আছে, বাট এটা এক্ষুনি দুম করে মাথায় এলো আর কি।